9 মার্চ 2025 বেলা 3:25 উবের বুক করেছিলাম এবং 15 মিনিটে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম। কি করব, খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম উবেরকে ছেড়ে দিয়ে। ভাবলাম এদিকের একটা ছবি তুলে নিই, আপনারাও দেখুন বাইরের অবস্থাটা কীরকম। আমার বাড়ি থেকে মাত্র 2.5 কিলোমিটার, সঠিক আড়াইও না, 2.3 কিলোমিটার্স, 2 কিলোমিটারে খানিকটা বেশি। 15 মিনিটে পৌঁছে গেলাম। কি করব, তারপরে ভেতরে ঢুকে বোকা হয়ে খানিকক্ষণ বসে রইলাম, কেননা বিকেল 4টের সময় ওপেন হবে, আমরা চেক ইন করতে পারবো। এদিকে কুম্ভ মেলায় এক গাদা বৌদ্ধিস্ট মঙ্ক এসেছেন, তারাও লাইন দিয়েছেন, আর আমাদের মতো ট্যুরিস্টরা তো রয়েইছে। তাই দাঁড়িয়ে রইলাম। সব ট্যুরিস্টরা পরপর, এখনও খোলেনি। যাই হোক, তারপরে সিকিউরিটি চেকিং হয়ে গেল। বোর্ডিং পাস তো ইতিমধ্যে জোগাড় করেও নিলাম, নিয়ে ভাবলাম একটু বসি লাউঞ্জে। তো লাউঞ্জে বসার আগে এই জায়গার একটা ছোট্ট ভিডিও তুলে নিলাম। আমাদের বোর্ডিং ফ্লাইট হচ্ছে ব্যাংককের 7:15, মানে সন্ধে 7:15, আর এখন বাজে বিকেল 5:15, 5:30 মতো হতে যাচ্ছে। চুপচাপ বসে আমরা ভাবছিলাম যে লাউঞ্জে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো কি না। সেরকম প্ল্যান করতে করতেই লাউঞ্জে ঢুকেও গেলাম, কিন্তু হাফ অ্যান আওয়ার কাটিয়ে মোটামুটি পেটে কিছু দিয়ে উঠতে না উঠতেই দেখতে পেলাম বোর্ডিং শুরু হয়ে গেছে। তাই চলে এলাম ফ্লাইটের ভিতরে। আমাদের যেরকম নাম্বার দেওয়া ছিল তাতে করে সুস্মিতা একটা উইন্ডো পেয়েছে আর রাজা একটা উইন্ডো পেয়েছে। আমি সুস্মিতার পাশেই বসলাম, রাজা আইলের আরেকটা সাইডে উইন্ডো পেয়েছিল। তো সুস্মিতা বলল যে আমরা তো খুব সুন্দর জায়গায় পড়েছি, প্রায় 23 নম্বর, তাই পেছন দিকটা পাখাটা পড়েনি, ডানাটা পড়েনি। আর ওই যে দেখুন ইন্ডিগোর আমাদের যে লাগেজগুলো ভেতরে ঢোকাচ্ছে, এগুলো টেনে টেনে নিয়ে এসছে, লাগেজগুলো এর পেটের ভেতরে ঢোকাচ্ছে। তো সেই ছবিটা তুলতে তুলতে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে এই ডানাটা, প্লেনের এই ডানাটা যাদের ভাগ্যে পড়ে তারা অনেক কিছুই দেখতে পারে না। অথচ আমাদের ভাগ্যটা দেখুন, প্লেনের ডানাটা পড়লো না ঠিকই, আমরা অনেক ছবি তুলতে পারতাম, কিন্তু তুলব কী করে? এটা তো রাতের ফ্লাইট, 7:15 ফ্লাই করবে, এই মোটামুটি ধরে নিন 10টা নাগাদ পৌঁছবে। কিন্তু ব্যাংককে যখন 10টা নাগাদ পৌঁছবে, ইন্ডিয়ান টাইমে 10টা বলছি বটে, ওখানে 1.5 ঘন্টা এগিয়ে আমরা পৌঁছবো 11:30টায়, মানে ব্যাংককে নেমে আমাদের ঘড়ি কাউন্ট হবে 11:30টায়। তো 3 ঘন্টা ফ্লাইট, 5-10 মিনিট একটু কমই পড়ে। আর লোকজন মোটামুটি এইভাবেই রেডি হয়ে আছে, আস্তে আস্তে কেউ কেউ ঢুকছে, কেউ কেউ কোথাও বসবে এই সমস্ত। দেখুন মোটামুটি ফ্লাইটের থেকে একটা ছবি যে কেমন দেখাচ্ছে কলকাতা শহরটাকে। আমরা উঠে গেছি কিন্তু, এটা কলকাতা শহর সম্ভবত, যতটুকু আমি আন্দাজ করলাম, এটা এয়ারপোর্ট অঞ্চলটা, এবং দূরে সল্ট লেক দেখা যাচ্ছে। আমাদের জায়গাটার ওপর দিয়ে যাচ্ছি, তখনই এটাকে মোটামুটি তুললাম। প্লেনের ডানার লাইটটাও দেখা যাচ্ছে। খুব বেশি ওপরে উঠিনি, মনে হচ্ছে 1,500-2,000 ফিট ওপরেই আছি আপাতত। ধীরে ধীরে ওপরের দিকে যাব। এই হচ্ছে, আমরা মোটামুটি উঠে পড়েছি এবং আমরা এগিয়ে যাচ্ছি। 3 ঘন্টার ফ্লাইট, বিশেষ করে রাতে করার কিছুই থাকে না। কেউ কেউ বই পড়ে, কেউ কেউ দেখেছি ঝিমোয়। আমি তো 3 গ্লাস জলই খেয়ে নিলাম, তার কারণ লাউঞ্জে বসে মোটামুটি ডিনারটা সেরে নিয়েছিলাম। তো
করার কিছু থাকে না, ঘুম ঘুম খানিকটা পায়, কিন্তু সব সময় ঘুম পায় না। এই জন্য যেহেতু আমাদের কোনো হলিডে বলে আলাদা কিছু ছিল না, সেদিনটা আমরা পুরোটা রেস্ট নিয়েই বেরিয়েছি, তাই ঘুম তেমনভাবে পাচ্ছিল না। যাই হোক, রাতে থেকে আর কি দেখাবো, কলকাতা শহরটাকে দেখতে পাচ্ছেন, মোটামুটি ছড়ানো ছিটানো সমস্ত লাইট জ্বলছে। আমরা হয়তো মফস্বলটা চলে এসেছি, অর্থাৎ কলকাতা শহর আর নয়, এটা ধীরে ধীরে মফস্বলের দিকেই চলে এসছে। আর ভেতরে যারা রয়েছে, কেউ কানে গুজে গান শুনছে, সিনেমা দেখছে, কেউ কেউ ঝিমিয়ে আছে, কেউ কেউ গল্প করছে। আর এই আমরা ভিডিও করছি, যেটুকু দেখানো যায়। রাতের আকাশই হোক, তবুও তো এটা আমাদের শহর, প্রাণের শহর, কলকাতা শহর। আর কি, এই দেখতে দেখতে প্লেনটা এগিয়ে চললো। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্টগুলো হয়ে যাচ্ছে। আমরা অ্যানাউন্সমেন্টগুলো তো অনেক আগেই ফলো করেছি, আমাদের মোবাইল ফোনও সমস্ত কিছু এরোপ্লেন মোডে দেওয়া আছে, ওখানে দেখারও কিছু নেই। এরোপ্লেন মোড হলে ব্লুটুথও কাজ করে না। আমি ভুলবশত ব্লুটুথটা কানের যেটা আর কি সেটা নিয়ে এসেছিলাম, তো কি শুনবো, মানে পরে বুঝতে পারলাম এটা ব্লুটুথ আনাটা আমার খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ ব্লুটুথটা থাকার জন্য আমার এরোপ্লেন মোডে আমি আর কোনো মিউজিক পর্যন্ত শুনতে পাচ্ছি না। যাকে প্লেন তো এগিয়ে চললো, এগুলো বড় বড় রাস্তা, হাইওয়ে দেখাই যাচ্ছে। ব্যাংককের সময় 11টা 25, আমরা বেরিয়ে এসেছি। সবার আগে ইমিগ্রেশনটা কমপ্লিট করতে হয়, তারপরে লাগেজ কালেকশনটা করতে হচ্ছে। আমরা লাগেজ কালেকশানে এসে গেছি। আমাদের আপাতত ভিসা অন অ্যারাইভেল, বিশেষ কিছুই জিজ্ঞেস করলো না, কাগজপত্র দেখলো না, ফর্ম টর্ম ফিল আপ করেও নিয়ে গেছিলাম। পার হেড ওরা 200 ভাট করে চার্জ করলো, অর্থাৎ টোটাল 600 ভাট দিলাম। আর কিছু না, আমাদের পাসপোর্টে সিল ছাপ্পা মেরে দিল, ফর্মও নিল না, ফটোও নিল না, কোনো কিছুই নিল না। এই দেখেই ওরা ভিসা অন অ্যারাইভেল গ্র্যান্ট করে দিল, এবং আমরা বেরিয়ে এসে এই তো এখন দাঁড়িয়েছি লাগেজটা নেব বলে। লাগেজ আসতে বড্ড সময় নেয়, আমরা মনে হচ্ছে ইটার্নাল টাইম ধরে এখানটায় দাঁড়িয়ে আছি। তার কারণ এতগুলো লাগেজ এক এক করে প্লেনের পেট থেকে বের করে ওরা লোড করছে এখানটায়, এবং এটা তো ফিজিক্যালি লোড করতে হয়, এটা বোঝাই যাচ্ছে যে এটা অনেকটাই সময় সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, এখানে খুব কম করে হলেও 15-20 মিনিট সময় চলে যায়। ব্যাংককের যে এয়ারপোর্টটা রয়েছে তার নাম হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। নাম শুনে বুঝতেই পারছেন, সুবর্ণভূমি, অর্থাৎ এটা যে স্পষ্টতই একসময় ভারতবর্ষের অংশ ছিল এটা বোঝা যায়, কারণ অনেক কিছুই সংস্কৃত অর্থে এগুলো ব্যবহার করা হয়েছে। আমরা বেরোচ্ছি, জায়গাটা কেমন দেখায় সেটা দেখানোর জন্য এই ভিডিওটা ফলো করুন। ভিসা, ইমিগ্রেশন, লাগেজ কালেকশন সব কিছু শেষ করার পর একটা মজা হচ্ছে, শুধু সবাইকে ফলো করে যান। আপনার ফ্লাইটের থেকে যারা নেমেছে তারা যেভাবে যাচ্ছে, জায়গাটা নতুন হলেও আপনি তাদেরকে ফলো করুন, তারা যেদিক দিয়ে এক্সিট করবে দেখবেন আপনিও সঠিক জায়গার কাছাকাছি চলে এসেছেন। হয়তো এক্সিট পয়েন্ট বা এক্সিট গেটে মানে কিছু কয়েকটা গেট ডিফারেন্স হতে পারে, কিন্তু মোটামুটি এক জায়গায় চলে আসবেন। আমার সব থেকে ভালো লেগেছে কলকাতা এয়ারপোর্টেই ব্যবস্থা আছে, এটাকে আপনি কী হিসাবে বলবেন, এসকেলেটার বলুন বা যাই হোক ফাস্ট ওয়াকিং লেন বলুন, যে এটাতে হেঁটে আপনি খুব দ্রুত চলে যেতে পারেন, যেহেতু এটা নিজেই মুভ করছে এবং আপনাকে আর হাঁটতে হবে না, দাঁড়িয়ে থাকলেও চলবে। এবং এতটা ডিস্টেন্স আমরা ট্রাভেল করেছি এটার মাধ্যমে যে আমার মনে হয়েছে যে বোধহয় 1 কিলোমিটার ডিস্টেন্সই। এই পুরো এয়ারপোর্টটা অনেক বড়,
সুবর্ণভূমি এয়ারপোর্ট ব্যাংককের খুবই বড় এবং থাইল্যান্ডের ক্যাপিটাল বলে এটার একটা সাজানো গোছানোটাও অন্যরকম। চারিদিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন। এবং যথেষ্ট ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমাদের হাঁটা তো চলতেই থাকলো। আর যেভাবে আমাদের ফ্লাইটের থেকে নেমে যাত্রীরা যাচ্ছেন, আমরা চারিদিক দেখতে দেখতে শুধুমাত্র তাদেরকেই ফলো করে চলেছি, আর কিছু না। তবে সবার মধ্যেই একটা জিনিস দেখলাম, খুব দ্রুত সবাই, প্রত্যেকেরই কাজকর্ম রয়েছে। আমরা মোটামুটি বাইরের দিকে চলে এসেছি। চারিদিকেই বেচা কেনার পসরা। এটা 19 নম্বর কনভেয়ার বেল্ট। দেখুন না কত কিছু বিক্রি করছে, সে ক্যালকাটা এয়ারপোর্ট হোক বা সুবর্ণভূমি এয়ারপোর্ট হোক, বেচার বন্ধ নেই। এখানে 11:30 বাজে, সব দোকানপাট খোলা, শুধু কেনো আর কেনো। এগুলো দেখুন, যদি নতুন সিম কিনতে চান, এখানকার লোকাল সিম, ট্রু 5G, কত কিছু লেখা আছে। আমরা আমাদের ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে নিয়েছিলাম, ওই নিয়েই আমরা চলতে থাকলাম। আমাদের এখন চিন্তা হচ্ছে কত দ্রুত বেরোবো, যেখানে আমাদের লোকজন অপেক্ষা করছে আমাদেরকে নিয়ে। তারা পাটায়ার দিকে রওনা দেবে, আরও 2 ঘন্টার জার্নি। দাঁড়াও, 10 এক্সিট 10 সি তো, হ্যাঁ সি, যেখান থেকে খুঁজি সেখান থেকে। চলো এক্সিট 10। এই মেয়েগুলোকে জিজ্ঞেস করো তো, এক্সিট 10। বেরোচ্ছে, যেখান থেকে পারো বেরিয়ে যাবে। তোমার যা আপাত মস্ত চেক করা হয়ে গেছে। পয়সা পেয়েও দিচ্ছি। আমার এ নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। এক্সিট 10। Which one is exit 10? Exit 10. This one. This one. हाँ. नमस्कार. Okay. যাকে প্রাণে জল এলো, কেউ তো রয়েছে। Okay, before At last. we go to the car, At last we have have your got- WhatsApp, please. Yes, I have my WhatsApp. Hold on. এই ভদ্রলোকের নির্দেশিত পথে হেঁটে বাইরে বেরোলাম। বেরিয়ে খানিকক্ষণ ওয়েট করতেই ফরচুনার নিয়ে আমার ড্রাইভার সাহেব এসে হাজির হলেন। তিনি শুধু আমার মুখটা মিলিয়ে নিলেন, কারণ ইংরেজি উনি বলতেও পারেন না, পড়তেও পারেন না। আমিও মাথা নাড়লাম, উনিও মাথা নাড়লেন। ব্যাস, ওনাকে কিচ্ছু বলতে হলো না। গাড়িতে উঠে পড়লাম। 1 বোতল ফলের রস ছিল, বেশ বড় বোতল, 1 লিটারের বোতল। আমরা 3 জনে মিলে ঢকঢক করে খেলাম। তখন বাজে রাত 11:45। আমরা রওনা দিলাম সুবর্ণভূমি এয়ারপোর্ট অঞ্চল থেকে ব্যাংকক। এটা কিন্তু ব্যাংকক। 2 ঘন্টার বাই কার জার্নি পাটায়া অবধি। যতক্ষণ পর্যন্ত আমরা রয়েছি শহরাঞ্চলে, ততক্ষণ পর্যন্ত রাতের ব্যাংকক কেমন তাকিয়ে দেখুন। কখনো ঘুমোয় না। আমি লক্ষ্য করেছি ব্যাংকক শহরটা সবসময় জেগে আছে। মজাটা হচ্ছে দিনের বেলায় যতটা ট্রাফিক, রাত্রেবেলায়ও ততটাই ট্রাফিক। অর্থাৎ মানুষজন সময়টা জুড়ে, 24 ঘন্টা জুড়েই ডিস্ট্রিবিউটেড ম্যানারে প্রত্যেকেই যে যার কাজ করে চলেছে। এমন নয় যে অফিস টাইমে সবাই মিলে বেরিয়ে গেল, আবার রাত হলো সবাই মিলে ঘরে ঢুকে গেল, যেটা আমাদের এখানে হয়। রাত হলো তো হাইওয়ে ফাঁকা বা রাস্তাঘাটগুলো ফাঁকা। ওদের তা নয়, ওদের কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ যারা রাতে বেরোনো, রাতেই চুজ করেছে।
আমাদের দিন হলে সবার ঘুম ভাঙলো আর সবাই রে রে করে ছুটলো কাজ করতে, কেউ অফিস যাচ্ছে কেউ স্কুলে যাচ্ছে, ওদের তা না, ওদের এটা ডিস্ট্রিবিউটেড টাইম। একটা জিনিস লক্ষ্য করেছেন, যতগুলো লেখা ইংরেজি 10%, ম্যাক্সিমাম 30%, 70-80%ই হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজ। যদি পড়তে না পারেন তো আপনি গেছেন। আর বেশিরভাগ লোক এখানে ইংরেজি বলতে পারে না, হিন্দি বাংলা তো দূর কি বাত। কিন্তু দেখুন, সুন্দর স্থাপত্যবিদ্যা, সুন্দর কনস্ট্রাকশন, সুন্দর টাউন প্ল্যানিং, আর গাড়ি কি বলবো, এক সে বাড়কর এক। সবাই জানেন টয়োটা কোম্পানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কোয়ালিটিতে এবং সেলসে, ম্যাক্সিমাম এটারই গাড়ি বিক্রি হয়। এবং এখানে সত্যিই তাই, এখানে আমি দেখলাম বেশিরভাগ গাড়ি টয়োটা, কিছু হুন্ডাই দেখলাম, সুজুকি মারুতি বিশেষ চোখেই পড়লো না বলতে গেলে, প্রচুর মাত্রায় বিএমডাব্লিউ আর জাগুয়ার ল্যান্ড রোভার দেখতে পেলাম। এই হচ্ছে গিয়ে মোটামুটি এখানকার অবস্থা। আমরা বেরিয়ে পড়েছি শহর ছেড়ে, অর্থাৎ ব্যাংকক ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে ব্যাংককের হিসেবে বাজে প্রায় 12:30, এবং আমাদেরকে মোটামুটি 1:45 নাগাদ পৌঁছে দেবে, এটা আমরা একটা হিসেব পেয়ে গেছি। কেননা সেই ইনফরমেশনও আসছে, গুগল ম্যাপেও নজর রাখছি। তাকিয়ে দেখুন, দেখে কি বলবে প্রায় 1:45 বাজে এই জায়গাটা। চলছে কিন্তু প্রচুর ট্রাফিক রয়েছে, এবং এটা এখনও মাঝে মাঝে শহরে আমরা এন্ট্রি নিচ্ছি, কিন্তু এটা থরলি হাইওয়ের ওপর দিয়ে চলছে। অতএব শহর কিন্তু জেগে আছে। ওই যে একটা সিনেমা দেখেছিলাম অনেক আগে, নাম ছিল পরিন্দা, সেখানে একটা সুন্দর গান ছিল, সো গয়া ইয়ে জাহা, সো গয়া आसमां, सो गई है सारी मंजिलें, है सारी मंजिलें, सो गया है रास्ता।